আমরা গত ক্লাসে ৭৬তম এমসিকিউ পর্যন্ত করছি। এখন আমরা ৭৭ নাম্বার থেকে শুরু করব। তো ৭৭ নাম্বারে যে প্রশ্নটা আছে 25°C Al2SO4 3 এর দ্রাব্যতা S হলে তখন এর আয়নিক গুণফল হবে কোনটি, এরকম একটা প্রশ্ন আছে। তো প্রথমে আমরা কি করব, Al2SO4 3 এর দ্রাব্যতা যেহেতু S, তো এটাকে ভেঙে নিব। তো ভাঙলে এখানে অ্যালুমিনিয়াম হবে কয়টা, দুইটা অ্যালুমিনিয়াম আছে, দুইটা অ্যালুমিনিয়াম দিলাম। আর তিনটা সালফেট আছে, তিনটা সালফেট দিলাম। এর সংখ্যা এর চার্জ এখানে 3+ হইলো, এর সংখ্যা এর চার্জ এখানে 2- হলো। তো অ্যালুমিনিয়াম 3+ দুইটা থাকার কারণে এখানে 2s, আর সালফেট আয়ন তিনটা থাকার কারণে এখানে হবে 3s। তার মানে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা, কাউকে ঘনমাত্রা প্রকাশ করতে চাইলে তাকে থার্ড বন্ধনীর মধ্যে আটকাইতে হয়। তার ঘনমাত্রা হলো 2s, আবার সালফেটের ঘনমাত্রা হলো 3s। এখন কেআইপি সমান আমরা জানি যে যে আয়ন উৎপন্ন হয় তাদের ঘনমাত্রার গুণফল এবং মোল সংখ্যা তাদের কি থাকবে, পাওয়ার থাকবে, তাদের মোল সংখ্যা এদের পাওয়ার। তো এখানে অ্যালুমিনিয়ামের যে ঘনমাত্রা আছে, তো ঘনমাত্রার মান হলো 2s, তো 2s বসাই দিলাম। আবার সালফেট আয়নের ঘনমাত্রার মান 3s, তো সেটা বসাই দিলে এখানে আমরা পাবো কত, 2s রে করলে 4s² আসে, এটা 3 পাওয়ার হয় 27s³। 4 আর 27 গুণ করলে এখানে কত হয়, 108, আর পাওয়ারে পাওয়ারে যোগ হয় 108s5। তার মানে আমার এইটার অ্যান্সার হবে 108s5। এরপরে যেটা আছে সেটা হলো 25°C MgOH2 অর্থাৎ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল 4 × 10⁻³ হলে তখন OH- আয়নের ঘনমাত্রা কত মোল পার লিটার হয়। তো এরকম একটা প্রশ্নর অ্যান্সার করতে হলে প্রথমে আমাদের আবারও কি করতে হবে, এই দ্রাব্যতা গুণফল করতে হইলেই যে ক্ষার বা যে লবণ দেওয়া থাকবে তাকে অবশ্যই আগে কি করতে হবে বলতো, ভাঙতে হবে। তো এখানে MgOH2 আছে, তাকে আমরা কি করব, ভাঙবো। ভাঙলে এখানে কি হবে, Mg2+ হবে, মানে আর এখানে দুইটা OH আছে, দুইটা OH- হবে। তো Mg2+ এর যেহেতু একটা আছে তার মানে এর দ্রাব্যতা 1s, আর OH- যেহেতু দুইটা আছে তাহলে এর দ্রাব্যতা 2s। তার মানে Mg এর ঘনমাত্রা শুধু s, OH- এর ঘনমাত্রা 2s। তো KSP সমান কেএসপি কেআইপি এর সমীকরণ একই, যে উৎপাদে যে আয়নটা উৎপন্ন হচ্ছে তাদের ঘনমাত্রার গুণফল। ঘনমাত্রা কিভাবে হয়, যে কাউকে থার্ড বন্ধনীর মধ্যে আটকাইলে সেটা তার ঘনমাত্রা হবে। তো তাদের ঘনমাত্রার গুণফল এবং মোল সংখ্যা তার কি, পাওয়ার। তো এদের মান কত, এর মান হলো s, তো s বসাই দিলাম। এর মান হলো 2s, তো 2s বসাই স্কোয়ার দিলাম। তো এখানে s 2 রে স্কোয়ার করলে 4 হয়, আর এই s পাওয়ার হয়ে s তো 2, s এর পাওয়ার 2, আর এখানে পাওয়ার 1, তো পাওয়ারে পাওয়ারে যোগ হলে এখানে কত হয় 3, 4s3। তার মানে কেএসপি সমান 4s3, s3 সমান KSP/4। তো s এর মান s সমান কত, √3, মানে এই 3টা রুটের মধ্যে চলে গেল, KSP/4 হলো। তো সেক্ষেত্রে এইখানে s এর মান আমরা পাই কত, 10⁻⁻1 মোলার। কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছে OH- এর ঘনমাত্রা। তো OH- এর ঘনমাত্রা সমান হলো কত, 2s। তো 2s যদি বসাই 2 × 10⁻⁻1, এটা হয় 0.2 মোলার। তো এরকম কোনো অ্যান্সার 0.2 মোলার কোনো অ্যান্সার এই অপশনে নাই, তার মানে এইটাই সঠিক অ্যান্সার নাই। এরপরে 79 নাম্বারে যদি আমরা আসি, 79 নাম্বার প্রশ্নটা এমন ছিল, 30°C লেড সালফেটের দ্রাব্যতা গুণফল 17 1.7 × 10⁻⁻5 হলে তখন এর সম্পৃক্ত দ্রবণে সালফেট আয়নের ঘনমাত্রা কত হবে। তো এইটা ঘনমাত্রা কত মোল পার লিটার হয়। তো এইটা করার জন্য আমাকে আবারও কি করতে হবে, এই লেড সালফেটকে ভাঙতে হবে। তো ভেঙে ফেললাম লেড সালফেট, এই দেখো লেড সালফেটকে ভাঙলাম, lead2+, SO4 2- SS, তো এটাও SS। তো সেক্ষেত্রে আমাদের কেএসপি সমান আমরা আবারও জানি যে উৎপাদনের ঘনমাত্রার গুণফল, এখানে তো মোল সংখ্যা দুইটারই 1 1, তো সেক্ষেত্রে আর পাওয়ার হবে না। তাহলে কেএসপি সমান s × s, তো কেএসপি সমান s², s এর মান √KSP। তো s সমান এইখানে 1.7 × 10⁻⁵, যে কেএসপির মান ছিল সেটা বসাই দেওয়ার পরে এখানে 4.12 × 10⁻³ মোলার আমরা পাবো। তো এইখানে দেখো সালফেট আয়নের ঘনমাত্রা সমান শুধুই s, তো এইখানে আমরা পাচ্ছিও s, তার মানে এটাই হলো কি সালফেট আয়নের ঘনমাত্রা। তো এই রকম অ্যান্সার কোন অপশনে আছে, এই যে 4.12 × 10⁻³ মোলার, এটা হবে 4.12 × 10⁻³ মোলার অ্যান্সার। এরপরে আছে আমাদের জিঙ্ক ফসফেটের দ্রাব্যতা গুণফল প্রকাশক সম্পর্ক কোনটি। তো জিঙ্ক ফসফেটকে যদি আমরা ভাঙি, তার মানে জিঙ্ক আছে 3টা, তো
3Zn দিলাম, ফসফেট আছে দুইটা তো 2 ফসফেট দিলাম, এর সংখ্যা এর চার্জ, তো এখানে 2 প্লাস আর এর সংখ্যা এর চার্জ, তার মানে এখানে 3 মাইনাস, তার মানে এটা ফসফেট 3 মাইনাস হবে। তো তো এইখানে দেখো এদের ঘনমাত্রার গুণফল, এটা Zn2 প্লাস দিয়ে ঘনমাত্রা দিলাম, ফসফেট দিয়ে ঘনমাত্রা দিলাম, এদের ঘনমাত্রার গুণফল, আর এই মোল সংখ্যা তার পাওয়ার, এখানে 3 এখানে 2, শেষ। এরকম সমীকরণ যদি থাকে আমাদের কোনো অপশনে, তো সেটাই হবে সঠিক। তো দেখি এরকম কোনটা আছে। এই যে Zn এর পাওয়ার 3, Zn এর পাওয়ার 3 আর ফসফেটের পাওয়ার 2, এই ফসফেটের পাওয়ার 2 এটাতেই আছে, তার মানে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। কেএসপি গ নাম্বার হবে সঠিক অ্যান্সার। কেএসপি সমান Zn2 প্লাস থার্ড বন্ধনী পাওয়ার কিউব ইন্টু ফসফেট আয়ন পাওয়ার স্কোয়ার। এরপরে আছে তারপরের যে প্রশ্নটা আছে সিলভার অক্সালেট। তো সিলভার অক্সালেট Ag2C2O4, এটা হলো সিলভার অক্সালেট, এটা ভাঙলে পাওয়া যাবে। তো এখানে C2O4 হলো একটা যৌগমূলক, এটা পুরোটাকে একটা ধরতে হয়, পুরোটা একটা, আর এইখানে সিলভার আছে দুইটা, তো এখানে 2Ag প্লাস দিলাম, আর একটা C2O4 2 মাইনাস আছে, তো C2O4 2 মাইনাসকে আলাদা করলাম। তো এর সংখ্যা হলো যেহেতু দুইটা তার মানে 2s, আর এর সংখ্যা একটা তার মানে s, তাহলে কেএসপি সমান Ag প্লাসের থার্ড বন্ধনীর যেটা মান সেটা হলো 2s, আর এই পাওয়ার হলো স্কোয়ার, আর এইটার তো s, শুধু s দিলাম। তো একে স্কোয়ার করলে 4s স্কোয়ার হয়, আর s থাকার কারণে এখানে 4s কিউব, তার মানে আমাদের অ্যান্সার হবে কি Ag2C2O4, এর কেএসপি হলো 4s কিউব, এইটা হবে সঠিক অ্যান্সার 4s কিউব। এরপরে আছে M2X3 লবণের দ্রাব্যতা এত, মানে এস এর মান 1.1 × 10⁻², মোল পার লিটার হলে কেএসপি এর মান কত হবে। তো সেটার প্রশ্নের আনসার দেখি আমরা। M2X3 এটাকে যদি আমরা ভাঙি, m আছে দুইটা তার মানে 2m, আর x আছে তিনটা তার মানে 3x, এর সংখ্যা এর চার্জ মানে 3 প্লাস, আর এর সংখ্যা এর চার্জ অর্থাৎ 2 মাইনাস। তো এখানে দুইটা থাকার কারণে 2s, এখানে তিনটা থাকার কারণে 3s কে নিলাম আমরা। তো m3 প্লাস এর ঘনমাত্রা 2s, x2 মাইনাস এর ঘনমাত্রা কত 3s। তো সেটা যদি আমরা আমাদের সমীকরণে বসাই, এই যে m ঘনমাত্রার গুণফল আর মোল সংখ্যা তার পাওয়ার, মোল সংখ্যা তার পাওয়ার দিয়ে মান বসানোর পরে এইখানে 2s স্কোয়ার, এখানে 3s কিউব, তো সব বসাইলে এই পাশে যেটা পাবো সেটা হলো 108s5 পাবো। কত পাবো? 108s5। তো s এর মান তো 1.1 × 10⁻², তো তার উপর 5, তো সেটা কমপ্লিট করলে এখানে আসবে 1.739 × 10⁻8, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। তো দেখি আমাদের এরকম কোনো অ্যান্সার আছে কিনা। 1.739 কই গেল, এই যে 1.74 × 10⁻⁻, এই যে 10⁻⁻8, তার মানে এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপরে 83 নাম্বার, এগুলো কিন্তু আমার সাথে তোমরা বই নিয়ে করলে তোমাদের করা সহজ হবে। ঠিক আছে, তোমরা একটু বই নিয়ে বসে একটু কইরো, এবং সাথে একটু খাতা অবশ্যই নিও। দেখো Ag2CrO4 সিলভার ক্রোমেট এটার নাম। তো একে বাংলে এরও এইটা একটা যৌগমূলক CrO4, আর এখানে Ag আছে দুইটা আর CrO4 আছে একটা, তো সেক্ষেত্রে ভাঙলে 2Ag প্লাস হবে আর CrO4 2 মাইনাস হবে। তো সেক্ষেত্রে আমাদের Ag প্লাস এর ঘনমাত্রা হবে 2s, আর হলো CrO4 2 মাইনাস এর ঘনমাত্রা হবে শুধু s। তো সেক্ষেত্রে আমরা যদি কেএসপি সমীকরণ করি, তো আয়নের ঘনমাত্রা, এই আয়ন দ্বয়ের ঘনমাত্রার গুণফল আর এই মোল সংখ্যা তার পাওয়ার, তো সব বসাইলে এখানে 4s কিউব আসে, তো s এর মান আমরা বের করব এখানে। তো s সমান কি হয়, এই যে 4টা কেএসপি নিচে আসে আর 3টা এই রুটের মধ্যে আসে, তো আমরা এখানে কেএসপির মান বসাই। কেএসপির মান হলো 4 × 10⁻12 বসাইলে এখানে 4 4 কাটে, কিউব করলে এখানে 1 × 10⁻4, মানে তোমরা যদি ক্যালকুলেটরে করো 1 × 10⁻4 আসবে। তো সেটাই হবে কি বলতো আমার এর এই যে সিলভার ক্রোমেট আছে তার মোলার দ্রাব্যতা হবে, সেটা কত 1 × 10⁻4 মোল পার লিটার। এই যে 1 × 10⁻4, এখানে এককটা আমরা লিখি নাই, অবশ্যই সেটা হবে কি মোল পার লিটার। ওকে, তারপরে হলো AB3
এর দ্রাব্যতা গুণফল দেওয়া আছে, AB3 এর দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি মান দেওয়া আছে 1.7 × 10⁻12 হলে এর দ্রাব্যতা কত হবে। আগের মতোই সেম ভাবে করতে হবে, AB3 কে ভাঙতে হবে, এ আছে একটা, বি আছে তিনটা, তো A3 প্লাস আর 3B মাইনাস হবে, তো এর দ্রাব্যতা এস আর এটা তিনটা আছে তাই 3s, তো এর ঘনমাত্রা এস, এর ঘনমাত্রা 3s, তো এখানে যদি কেএসপি সমান এদের ঘনমাত্রার গুণফল আর এই মৌল সংখ্যা তার পাওয়ার, তো পাওয়ার হয়ে গেল, তো এটা হলো তো এস, মানে এটার দ্রাব্যতা তো এস মানে ঘনমাত্রা, এর ঘনমাত্রার মান এস, আর এই ঘনমাত্রার যে মান আছে সেটা হলো 3s, তো 3s কিউব হবে, তো সেটা বসাই দিলে এখানে 27s4 আসে, তো s4 সমান কেএসপি বাই 27, এই 27টা নিচে নেমে গেল, কেএসপি বাই 27, তো s4 রুট কেএসপি বাই 27, তো এখানে কেএসপির মান বসাইলাম, কেএসপির মান এখানে ছিল 1.7 × 10⁻12, 1.7 × 10⁻12 বাই 27, তো এটা কমপ্লিট করলে এস এর মান আসবে 5 × 10⁻4 মোল পার লিটার, 4 মোল পার লিটার, তো এটা হবে আমাদের অ্যান্সার কত, 5 × 10⁻4, এটা হবে সঠিক অ্যান্সার, 5 × 10⁻4 মোল পার লিটার। এরপরে আছে নাম্বার 85, 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, প্রতি লিটার প্রতি ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত। তো এইরকম যদি আয়তন আর গ্রাম দেওয়া থাকে তাহলে আমাদের দ্রাব্যতা নির্ণয়ের সূত্র কিন্তু এস সমান ডব্লিউ ইন্টু 1000/ভি, তো ডব্লিউ এর মান 5 গ্রাম আর ভি এর মান হলো 50 ml, তো এখানে 50 বসায় দিলাম, তো সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে এখানে আসে কত, 100 গ্রাম পার লিটার, তো সেক্ষেত্রে আমাদের 100 গ্রাম পার লিটার হবে সঠিক অ্যান্সার। এরপরে আছে ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা এত গ্রাম পার লিটার হলে ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা গুণফল কত হবে। তো ক্যালসিয়াম ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে এত গ্রাম পার লিটার, তো একে যদি তুমি মোল পার লিটার বানাইতে চাও তাহলে এর ভর দিয়ে ভাগ দিতে হবে, এর ফ্লোরাইড আয়নের ভর কত 17, মানে এর পারমাণবিক ভর কত 17 দিয়ে ভাগ করলে এটা তখন মোল পার লিটারে পরিণত হয়ে যাবে। তো এটা হলো কি এফ মাইনাস ঘনমাত্রা এর মান, তো আমরা CaF2 কে ভাঙলাম, এখানে Ca2 প্লাস হলো S, 2F মাইনাস হলো 2S, তো Ca2 প্লাস এর মানে এই ঘনমাত্রার মান হলো শুধু S, আর এই F মাইনাস এর ঘনমাত্রা দিয়ে যেটা বের করছি সেটা হলো 2S, তো শর্ত মতে আমাদের দেখো 2S সমান F থার্ড বন্ধনী মাইনাস, তো দেখো এখানে 2S সমান F মাইনাস থার্ড বন্ধনী দিলাম, তো তাহলে S সমান কত F মাইনাস বাই 2, তো আমাদের F মাইনাসের যে মানটা উপরে আগে যেটা পাইছি সেটা বসাই দিলে এখানে 1.72 × 10⁻4 মোল পার লিটার হয়, এটা হলো আমাদের এই যে CaF2 তার দ্রাব্যতা। তো এরপরে আমরা পুরাটা কেএসপির সমীকরণ করলাম, আয়নের ঘনমাত্রার গুণফল F মাইনাস পাওয়ার 2, তো কেএসপি সমান S × 2S স্কোয়ার, তো এইখানে 2S যে মান আছে সেটা হলো কি 4s2, তো ক্যালকুলেশন করলে এটা 4s কিউব আসবে, এখানে এস এর পাওয়ার পরে যোগ হয় 4s কিউব আসে, তো সেক্ষেত্রে আমাদের এইখানে যদি মানটা আমরা বসাই দিই 4 × 1.72 × 10⁻4 পাওয়ার 3, তো সেক্ষেত্রে এখানে আসে 2.048 × 10⁻11, তো এইটা হবে আমাদের 2.408 × 10⁻11 যেটা আছে সেটা হলো সঠিক অ্যান্সার। অধক্ষেপণের শর্তের বেলায় যদি আয়নিক গুণফলের মান বড় হয় কেএসপি তুলনায় তাহলে সেক্ষেত্রে অধক্ষেপ পরে, এটা অবশ্যই মনে রাখবা, আয়নিক গুণফলের মান বা কেআইপি এর মান বড় হলে অধক্ষেপ পরে। এরপরে যেটা আছে সেটা হলো 88 নাম্বার, এবি কে ভাঙলে এ প্লাস আর বি মাইনাস পাওয়া গেছে, তো এদের আয়নিক গুণফল নিচের কোনটি হবে, অবশ্যই এদের ঘনমাত্রার গুণফল যেটা আছে, মানে থার্ড বন্ধনী দিয়ে তো ঘনমাত্রা প্রকাশ করে, তো এদের ঘনমাত্রার গুণফল। এরপর আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় MX2 এর কেএসপি 7.4 × 10⁻11 হলে মোল পার লিটার এককে দ্রাব্যতা কত। তো আগের মতোই MX2 কে ভাঙতে হবে, এই যে MX এখানে কেএসপির মান দিছে সেটা হলো কত 7.4 × 10⁻11, তো MX2 রে ভাঙলাম, তো সেক্ষেত্রে M হলো কয়টা, একটা, শুধু S, এখানে X দুইটা, তো 2S, তো কেএসপি সমান এদের ঘনমাত্রার গুণফল মোল সংখ্যা তার পাওয়ার, তো S 2S স্কোয়ার, তো 4S কিউব, তো কাহিনী টাইনি করলে এইখানে দেখো S এর মান যদি তুমি বের করো তো S কিউব কেএসপি বাই 4 আসবে, মানে এই 4টা নিচে নেমে যাবে,
এস করলে রুটের ভিতরে কিউ 3, রুটের মধ্যে 3 KSP/4 হবে। তো সেক্ষেত্রে এই মানটা মানে এই যে এস এর মান যদি বসায় দাও 7.4 × 10⁻11 বাই 4 বসায় দাও, তাহলে সেক্ষেত্রে আমরা 2.6 × 10⁻4 মোল পার লিটার পাবো। তো এটাই হবে কি আমাদের সঠিক অ্যান্সার, 2.6 × 10⁻4 2 পয়েন্ট কত 2.6 × 10⁻4 2.6 × 10⁻4 মোল পার লিটার। এরপরে আছে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট এটা, তো এটা পানির সাথে যদি মিশাই তো ক্যালসিয়াম হাইড্রক্সাইড একটা তীব্র ক্ষার আর H2C2O4 অর্থাৎ একটা মৃদু অ্যাসিড তৈরি হয়। তো এজন্য এই লবণটা কি ক্ষারীয় লবণ, এই লবণটা কি ক্ষারীয় লবণ। তো ক্ষারীয় লবণ তো ক্ষারের মধ্যে আর দ্রবীভূত হবে না, তার মানে সোডিয়াম হাইড্রক্সাইডের মধ্যে এটা কম দ্রবীভূত হয়, মানে দ্রবীভূত হয় না, কিন্তু এই তিনটার মধ্যে দ্রবীভূত হবে, অ্যাসিডগুলোর মধ্যে দ্রবীভূত হবে, এটা এটা এটা। তো সেক্ষেত্রে এটা মৃদু অ্যাসিড হওয়ার কারণে এটার মধ্যে সবচেয়ে কম পরিমাণ দ্রবীভূত হবে। এখন আমাদের ব্যাখ্যা হলো এই দুইটা তীব্র অ্যাসিডের মধ্যে কোনটার মধ্যে অধিক পরিমাণ দ্রবীভূত হবে। তো সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের সাথে যখন ক্যালসিয়াম অক্সালেট দ্রবীভূত হয়, ক্যালসিয়াম সালফেটের একটা অধক্ষেপ তৈরি হয়, এজন্য দ্রবণীয়তা হ্রাস পায়। কিন্তু যদি HCl এর মধ্যে দ্রবীভূত করো তাহলে সেক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইড আর অক্সালিক অ্যাসিড উৎপন্ন হয়। তো সেক্ষেত্রে এরূপ অধক্ষেপের সমস্যাটা থাকে না, এজন্য HCl এ ক্যালসিয়াম অক্সালেট অধিক পরিমাণ কি বলতো দ্রবণীয়, এটা একটু মাথায় রাখো। A2B3 এর দ্রাব্যতা S হলে দ্রাব্যতা গুণফল কত, A2B3 এর ভাঙবা এরকম 2A3 + 3B2 - মানে A আছে দুইটা তাই 2A আর B আছে তিনটা তাই 3B, এর সংখ্যা এর চার্জ এর সংখ্যা এর চার্জ, তো এখানে সংখ্যা দুইটা হয় 2s, এটা তিনটা হয় 3s, তাহলে A এর ঘনমাত্রা 2s, B এর ঘনমাত্রা কত হবে 3s। তো KSP = A × B মোল সংখ্যা তার কি বলতো পাওয়ার, A3 এর ঘনমাত্রা B2 - এর ঘনমাত্রা মোল সংখ্যা তার পাওয়ার। তো এখানে ক্যালকুলেশন করলে 108s5 আসবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 108s5। এরপরে আছে 92 নাম্বারে আছে FeOH3 এর দ্রাব্যতা দেওয়া আছে, সেটা আছে কিসে দেওয়া আছে, গ্রাম পার লিটারে দেওয়া আছে। তো গ্রাম পার লিটারে মোল পার লিটার বানাইতে হলে আণবিক ভর দ্বারা ভাগ দিতে হয়। তো FeOH3 এর আণবিক ভর হলো 106.85, তো সেইটা দ্বারা ভাগ করলে 1.979 × 10⁻10 মোল পার লিটার আসে। তো দ্রাব্যতার মান আমরা ওইটা পাইলাম। তো এরপরে FeOH3 কে ভাঙলাম, Fe একটা, তিনটা OH, S আর তিনটার জন্য 3s। তো Fe এর জন্য এটা একটার জন্য একটা S, এটা তিনটার জন্য তিনটা S। তো সেক্ষেত্রে KSP = এদের আয়নের ঘনমাত্রার গুণফল মোল সংখ্যা তার পাওয়ার। তো এখানে আমরা 27s4 পাইলাম। তো 27s এ এই মানটা বসাই দিলে 4.147 × 10⁻38 একটা সংখ্যা আসে। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হলো 4.147 × 10⁻38, এটা হবে আমাদের অ্যান্সার। এরপরে যেটা আছে শিক্ষা পরীক্ষায় কোন আয়নটি নীলাভ সবুজ বর্ণ দেখায়। তো নীলাভ সবুজ বর্ণ দেখাবে কপার আয়ন শিক্ষা পরীক্ষায় সবুজ বর্ণ দেখায়, ক্যালসিয়াম ইটের ন্যায় লাল, পটাশিয়াম বেগুনি, সোডিয়াম প্লাস সোনালী হলুদ। তো সেক্ষেত্রে আমাদের কপার দেখাবে শিক্ষা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ দেখায়, শিক্ষা পরীক্ষায় ইটের ন্যায় লাল বর্ণ দেখাবে অবশ্যই ক্যালসিয়াম আয়ন, এই যে দেখো ক্যালসিয়াম আয়ন ইটের ন্যায় লাল বর্ণ দেখায়। এরপরে আছে শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ সৃষ্টি করে কে, সোডিয়াম প্লাস সোনালী হলুদ বর্ণ সৃষ্টি করে, তার মানে আমাদের সোডিয়াম সোনালী হলুদ বর্ণ। নিচের শিক্ষা পরীক্ষায় কোনটি বেগুনি বর্ণ দেখায়, শিক্ষা পরীক্ষায় বেগুনি বর্ণ দেখাবে পটাশিয়াম, তার মানে আমাদের পটাশিয়াম হবে অ্যান্সার, বেগুনি বর্ণ দেখাবে। তো শিক্ষা পরীক্ষায় কোন আয়নটির বর্ণালী কোবাল্ট কাচের মধ্যে দিয়ে হালকা সবুজ, একটু মাথায় রাখবো ক্যালসিয়াম আর কপারের তো একই রকম দেখতে, মানে চেহারা প্রায় কাছাকাছি। তো এরা এই ক্যালসিয়াম দেখায় ব্লু গ্লাসে সবুজ আর পটাশিয়াম দেখায় ব্লু গ্লাসে গোলাপি বর্ণ, একটু মাথায় রাখো। ক্যালসিয়াম দেখাবে কি ব্লু গ্লাসে, কোবাল্ট গ্লাসের মধ্য দিয়ে দেখাবে সবুজ, আর ব্লু গ্লাসের মধ্য দিয়ে গোলাপি লাল বর্ণ দেখায় কে, পটাশিয়াম, মনে রাখো। এরপরে নেসলার দ্রবণ দ্বারা কোন আয়নটি শনাক্তকরণ করা হয়, নেসলার দ্রবণ আসি। নেসলার দ্রবণ কি জিনিস, K2HgI4, এই যে K2HgI4 অর্থাৎ পটাশিয়াম টেট্রা আয়োডোমার্কিউরেট এটার নাম, ও সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মিশ্রণ এটাকে নেসলার দ্রবণ বলা হয়। এই নেসলার দ্রবণ দ্বারা NH4+ আয়ন শনাক্তকরণ করা হয়, খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতে পারে যে NH4+ আয়ন শনাক্তকরণ। তো প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড এর সাথে
এই সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটায় সোডিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া গ্যাস আর পানি উৎপন্ন হবে। পরবর্তীতে এই অ্যামোনিয়া এই K2HgI4 এর সাথে বিক্রিয়া করে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড লবণের লালচে বাদামি বর্ণের একটা পদক্ষেপ ফেলায়। এভাবে কি করে নেসলার দ্রবণ দ্বারা আমাদের অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয়। তাহলে এইখানে নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা যায়, সেটা হলো NH4+ আয়ন শনাক্তকরণ করা যায়। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, আচ্ছা এই যে K2H2Sb2O7 এটাকে বলা হয় পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এটা দ্বারা সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করা হয়, সাদা বর্ণের পদক্ষেপ দেয়। তো সেক্ষেত্রে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ করা হয়। অ্যামোনিয়াম অক্সালেট দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা হয়? তো অ্যামোনিয়াম অক্সালেটের সংকেত হলো NH4+C2O4, এটা হলো অ্যামোনিয়াম অক্সালেট। বইতে যদি দেখো একেবারে বড়সড় একটা গাঠনিক সংকেত দেওয়া আছে। তো এটা দ্বারা ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণ করা হয়ে থাকে। তো ক্যালসিয়াম অ্যামোনিয়াম অক্সালেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সালেট CaC2O4 এর সাদা পদক্ষেপ উৎপন্ন করে। এভাবে বইয়ের ওই গাঠনিক সংকেত দেওয়া বিক্রিয়া না করে এভাবে তুমি বিক্রিয়াটা করতে পারো, সাদা পদক্ষেপ উৎপন্ন করে। তার মানে আমাদের অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা ক্যালসিয়াম আয়ন শনাক্ত হয়। এরপরে যেটা আছে কপার 2+ আয়নের দ্রবণে অধিক পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে কি বর্ণ সৃষ্টি হয়? কম পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে হালকা নীল, আর অধিক পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে গাঢ় নীল বর্ণের পদক্ষেপ সৃষ্টি হয়। Zn+ এর আয়ন শনাক্তকরণে দেখো এই যে Fe2+, Zn2+, Fe3+, Co2+, এইসব আয়ন মানে এই চারটা আয়ন শনাক্তকরণে K4FeCN6 অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা শনাক্তকরণ করা হয়। কি দ্বারা? পটাশিয়াম ফেরোসায়ানাইড। তো K4FeCN6 দ্বারা এই চারটা আয়ন শনাক্তকরণ করা যায়। তো সেক্ষেত্রে আমরা জানি পটাশিয়াম ফেরোসায়ানাইড। Zn2+ আয়ন শনাক্তকরণ করা হয় কি দিয়ে? পটাশিয়াম ফেরোসায়ানাইড। এছাড়াও কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারাও শনাক্তকরণ করা যায়। তো সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? একটু আগে আমরা দেখছি, সেটা হলো K2H2Sb2O7 অর্থাৎ পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহার করা হয়। তো এটা ব্যবহার করা হয় পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। NH4+ আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হয়? নেসলার দ্রবণ। নেসলার দ্রবণের সংকেত হলো K2HgI4, K2 হয়ে গেল এই যে K2HgI4, এটা হলো নেসলার দ্রবণ। সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত কি? Na2H2Sb2O7, এটা হলো সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত। ঠিক আছে, এইটা হলো সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট Na2H2Sb2O7। ঠিক আছে, বিক্রিয়াটা উঠাই নিতে পারো সোডিয়াম আয়ন শনাক্তকরণ। আচ্ছা, তারপরে নিচের কোন ক্যাটায়ন শনাক্তকরণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ? পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ এই যে K4FeCN6 অর্থাৎ পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা এই কপার আয়ন এই যে Fe2+, Fe3+, Zn2+, তো এখানে তো Fe2+, Fe3+, Zn+ নাই, তো Co2+ আছে, তো এটা শনাক্তকরণ করা যায়। 109 নাম্বার, একটি তরল জৈব যৌগ 78.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে, এর সাথে অল্প পরিমাণ ইথানল যোগ করলে ও মিশ্র তরলটির স্ফুটনাঙ্ক যদি সেম হয় তাহলে সেটা হবে বিশুদ্ধ ইথানল। যদি দুইটারই স্ফুটনাঙ্ক সমান হয় তাহলে সেক্ষেত্রে বিশুদ্ধ, আর যদি স্ফুটনাঙ্ক চেঞ্জ হয়ে যায় তাহলে অবিশুদ্ধ। যে সব জৈব যৌগ পানিতে অদ্রবণীয় ও ফুটন্ত পানিতে বিয়োজিত হয় না কিন্তু স্টিমে উদায়ী হয়, এদের ভেজাল থেকে কিরূপে পৃথক করবে? সেটা হলো স্টিম পাতন করে। যদি স্টিমে বিয়োজিত হয় তাহলে স্টিম পাতন। দুটি ভিন্ন তরলে কোনো দ্রবের দ্রাব্যতার মাত্রা কম বেশি হলে দ্রাব্যতা দিয়ে যদি আমার নিষ্কাশন করা লাগে সেটাকে বলা হয় দ্রাবক নিষ্কাশন। বেশি হলে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কিরূপে পৃথক করা যাবে? বেশি দ্রাব্যতার মাত্রা কম বেশি হলে ওই দ্রবকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কিরূপে পৃথক করা যাবে? সেটা হলো দ্রাবক নিষ্কাশন। অধিশোষণের মাত্রা ও সচল দশার দ্রাব্যতার হারের ভিন্নতা থাকলে কোনো মিশ্রণের উপাদানগুলোকে কোন পদ্ধতিতে পরস্পর থেকে পৃথক করা যায়? সেটা হলো ক্রোমাটোগ্রাফি। মানে একটা স্থির মাধ্যমে রেখে সচল মাধ্যমে চালনা করে স্থির মাধ্যমে যে উপাদানগুলো আছে তাদের দ্বারা ওই যে নমুনা যৌগ আছে তাকে অধিশোষিত করার পরে যে নিষ্কাশনটা হবে পৃথক করতে হবে, সেটা হলো ক্রোমাটোগ্রাফিক পদ্ধতি। ক্রোমাটোগ্রাফির তাহলে দুইটা দশা, একটা হলো সচল দশা আর একটা হলো স্থির দশা। দশা হলো দুইটা। আর পেপার ক্রোমাটোগ্রাফিতে RF এর মান সর্বদা 1 এর নিচে হয়, 1 এর ছোট হয়, তার মানে 0.5 হবে। 1 বা 1 এর সমান, 1 বা 1 এর ছোট হয়। সাধারণত RF হলো কি? রিটেনশন ফ্যাক্টর, অর্থাৎ দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব বা দ্রাবক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তো আমাদের এইখানে দেখো, যদি তুমি কাগজকে পানিতে ভিজাও, দ্রাবক হলো পানি,
দ্রাবক আগে যাবে, অর্থাৎ পানি আগে ভিজতে ভিজতে যাবে, তার পিছনে পিছনে যাবে দ্রব। কখনোই দ্রব এই দ্রাবককে অতিক্রম করতে পারে না। তো দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব সর্বদা কম, এই যে দ্রব কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কম, আর পানি দ্বারা অতিক্রান্ত দূরত্বটা বেশি, এজন্য আর এফ এর মান সর্বদা 1 বা 1-এর ছোট হয়, সাধারণত 1-এর ছোটই হয়, এই জন্য 0.5। এটাই হবে আমাদের অ্যান্সার। তো এ পর্যন্তই, ভালো থেকো, আল্লাহ হাফেজ।